আমার আলাদিন। লিখেছেন সাবিন ফুরকান। পর্ব 10। বাড়ি জুড়ে দীর্ঘ পিনপতন নীরবতা। সবাই যেন ভুলে গিয়েছে কিভাবে কথা বলতে হয়। অস্বস্তি গেড়ে বসলো প্রত্যেকের অন্তরে। এমন পরিস্থিতি কিভাবে তৈরি হলো? সমস্ত জীর্ণতা ভেঙে সবার আগে প্রতিক্রিয়া করলেন সামিয়া। ত্যক্ত ভাষা পরিহার করে তিনি বেশ স্বাভাবিক কণ্ঠে হাত তুলে ইরামের দিকে নির্দেশ করে বললেন, আপনাদের ওর সঙ্গে পরিচয় করে দিই আগে। ও, আমার পরিচয় আমি নিজে দিতে জানি আম্মু। অবশেষে মুখ খুলল শীতল রমণী। কোনো কিছুর পরোয়া না করে সামনে এসে দাঁড়ালো। পরনের সালোয়ার কামিজের ওড়নাটা ঘোমটা হিসেবে মাথায় দেয়া তার। সেটা টেনে ঠিকঠাক করে মিস্টার আর মিসেস চৌধুরীর দিকে চেয়ে সে জানালো, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। আমি ইরাম কিবরিয়া, ওয়াইফ অফ সাইবান আলাদিন, এইবারের একমাত্র বউ। মিস্টার এবং মিসেস চৌধুরীর মাঝে মহাবিস্ময় ভর করল। তড়িৎ গতিতে এদিক সেদিক তাকালেন তারা। আহাম্মক বনে গিয়েছেন পুরোপুরি। আহমেদের দিকে চেয়ে মিস্টার চৌধুরী জিজ্ঞেস করলেন, আহমেদ সাহেব, আপনার ছেলে বিবাহিত? আমরা জানতাম না। তিতলি তো কিছুই বলল না। কবে হলো? এই বছরের 22শে এপ্রিল। আপনার সঙ্গে আমি কথা বলছি আঙ্কেল। আমার সঙ্গে কথোপকথন চালালে ভালো হয় না? ঝট করে এরামের দিকে ফিরে তাকালেন মিস্টার চৌধুরী। মুখটা সামান্য লালচে হলো তার। বোঝাই যাচ্ছে এমন গর্ধ প্রবণিত হওয়ায় এবং ইরামের তীক্ষ্ণ কথায় অপমানিত বোধ করছেন। মিসেস চৌধুরী সেই তুলনায় সহনশীল। তিনি দ্রুত বললেন, ও, এটা একটা ভুল বোঝাবুঝি মিসেস মুন্সি। আহমদ সাহেব, আমরা সত্যিই জানতাম না সাইবানের বিয়ে হয়ে গিয়েছে, তাই এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাফ করবেন, বাড়ি বয়ে এসে আপনাদের অস্বস্তিকর অবস্থায় ফেলা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা তো শুধুই নিজের মেয়েটার কথা চিন্তা করেছিলাম। বড় হয়েছে, অনেকের খারাপ নজরেও পড়ে গিয়েছে। ওর একটা ব্যবস্থা যত দ্রুত করা যায় ততই মঙ্গল। তাই তাড়াহুড়ো করে এ, বোঝেনি তো মেয়ের বাবা মায়ের কষ্ট। সকলে একে অপরের দিকে তাকালো। স্বামী এবং আহমদ গুরুজন হিসেবে কিছু বলে নাকি? ইরাম বলে বসলো, ভুল বুঝে বুঝি আপনাদের মেয়ে কিছুই বলেনি, কিন্তু সেদিনই আমাদের বিয়ের রিসেপশনে পার্টিতে বেশ সেজে গুজে তৈরি হয়ে এসেছিল। এত ভালো বান্ধবী আমার হাজবেন্ডের, এত ভালো সম্পর্ক আপনাদের পরিবারের, তবুও কিছুই জানলেন না? বেশ, বিশ্বাস করে নিলাম আপনারা কিছুই জানতেন না, তবে দুঃখিত। এইটা বিশ্বাস করতে পারছি না যে এর পেছনে আপনাদের মেয়ের কোনো হাত ছিল না। আপনারা জানেননি কারণ সে বলেনি। এখন সে বলেন ঠিক কোন উদ্দেশ্য থেকে, সেটা করতে গেলে কেঁচোর বদলে সাপ বেরিয়ে আসতে পারে। এই মেয়ে, হঠাৎ গর্জে উঠলেন মিস্টার চৌধুরী। এরমের দিকে আঙুল তুলে শাসালেন, মুখ সামলে কথা বলো। ভুল হয়ে গিয়েছে আমাদের দ্বারা। তোমাকে অপ্রস্তুত করার জন্য আমরা দুঃখিত, কিন্তু তাই বলে আমার মেয়ে সম্পর্কে উল্টাপাল্টা কথা আমি মেনে নেব ভাবলেও বা কি করে? দেখে তো ভদ্র ঘরের মেয়ে মনে হয়, বিয়ে হয়েছে ভদ্র পরিবারে, তাহলে কথায় তো অভদ্রতা কেন? আমার মেয়েকে দোষ দাও? সাহস কত তোমার? শুধুমাত্র সাইবানের স্ত্রী বলে তোমাকে ছেড়ে কথা বলবো ভাবলে বোকার স্বর্গে বসবাস করছো। তাছাড়া তুমি এখানে এলেই বা কোথা থেকে? এই ফ্যামিলি চ্যারিটি কেস করতে ভালোবাসে জানতাম, তেমনই কোনো কেস না তো। ইরাম বরাবর তাকালো মিস্টার চৌধুরীর চোখের দিকে। এক চুল নড়ল না, না তো পিছিয়ে গেল। আমি এই বাড়ির চ্যারিটি কেস নাকি অন্য কিছু সেটা আপনার চিন্তার বিষয় নয় আঙ্কেল। জীবনে ঠিকই শিখেছি, গুরুজনদের ততক্ষণ সম্মান দেওয়া উচিত যতক্ষণ তারা গুরুজনদের মতো আচরণ করে। আপনি সেই নিয়মের ব্যতিক্রম নন। একটা ভুল বোঝাবুঝির উপর এত রিয়্যাক্ট করে কি আছে মিসেস মুন্সি? আহমদ সাহেব, আপনাদের বাড়ির বউ এত বেয়াদব কেন? মিসেস চৌধুরী বলতেই সামিয়া একটুখানি বাঁকা হেসে জানালেন, আমাদের বাড়ির বউ যে, তাই সেদ্রাটা একটু বেশিই শক্ত। গাঢ় নীরবতা নেমে এলো চারপাশে আবারও। ইরাম শেষ একবার মিস্টার আর মিসেস মুন্সির দিকে তাকিয়ে বলল, আমার আপনাদের সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, না আছে আপনার মেয়ের প্রতি। তবে আজ থেকে বিষয়টা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করব। ভুল বোঝাবুঝি যখন হয়েছি তখন এটাকে এখানেই সেটার সমাপ্তি ঘটলে ভালো হয়। তবে নিজের মেয়ে বলে চোখে ঠুলে পড়ে বসে থাকবেন না। কেন সে তো গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের জানায়নি সেটা নিয়ে মেয়েকে প্রশ্ন করতে শিখুন। বায়াস্ট পিতামাতা হবেন না। এমনভাবেই কিন্তু সমাজে অপরাধী, দুর্নীতিবাজ, পরকীয়াকারী তৈরি হয়।
এইটুকুই। ইরাম আর দাঁড়ালো না, উল্টো ঘুরে হন হন করে হেঁটে বাড়ির ভেতরে আড়াল হয়ে গেল। সে চলে যাওয়ার পরেও তার প্রত্যেকটা কথার শীতল একটা আবেশ রয়ে গেল। নাস্তা অধরা পড়ে রইল, চা ঠান্ডা হয়ে গেল, অথচ কারো আর মনে রইল না কিছুই। গায়ের নিস্তব্ধতা। মিস্টার চৌধুরী বসে পড়ে একটি দীর্ঘ শ্বাস ছেড়ে আহমেদকে বললেন, আজ যা হলো তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। মাফ করবেন, কিন্তু একটা কথা না বলে পারছি না। আপনাদের বাড়ির বউয়ের ঔদ্ধত্য ঠিক মানতে পারলাম না। তিতলিরও হয়তো কোথাও গিয়ে ভুল হতে পারে। আমরা এত কিছু করেছি, আজ এখানে আসছি, সেটাও আমার মেয়েটা জানে না। তারপরও এইভাবে আমার মেয়েকে নিয়ে কথা শুনে গেল। দুঃখিত হলেও এই বিষয়টা মানতে পারলাম না। ওর আচরণ খুবই অহংকারী। মিসেস চৌধুরী সহমত প্রকাশ করতেই অবিশ্বাস্য একটি গুরুগম্ভীর কণ্ঠ ভেসে এলো। রানী বলে কথা, অহংকার তার অলংকার। ঝট করে ফিরে তাকালো সকলে। এতক্ষণ যাবৎ একদম নিশ্চুপ বসে থেকে সাইমন নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার চোখ জোড়ায় যেন ঝড় খেলে গেল। আগ্রাসী দানবের ছায়া জেগে উঠেছে তার অবয়ব জুড়ে। শীতল চোখে সে তাকালো মিস্টার চৌধুরীর দিকে। বুকে দুবাহু বেঁধে মাথা কাত করে অশরীরে তুলল এক কণ্ঠ বলল, আমার স্ত্রীর নামের সঙ্গে বেয়াদব শব্দটা উচ্চারণ করার আগে এই বাড়ির চৌকাঠের বাইরে বেরিয়ে যাবেন। এই রাজ্যের ত্রিসীমানায় রানীর অপমান শুধু নিষিদ্ধ নয়, দণ্ডনীয় অপরাধ। প্রথমবার ভুলটা করেছেন, তাই আমি কিছু মনে না করে খোলা মনে মাফ করে দিলাম। দ্বিতীয়বার ইউ আর নট লিভিং উইদাউট কনসিকুয়েন্স। রাতের জন্য ইজানের প্রয়োজনীয় জিনিসগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম। ঘুমতো ছেলেকে আস্তে করে বুকে চেপে সে যখন বেডরুম থেকে বেরোতে যাবে, তখনই হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো সাইবান। দৌড়ে এসেছে বেশ তাড়াহুড়ো করে। উজ্জ্বল চেহারায় খানিকটা লাজে ভাব ফুটে উঠেছে তাই। ইরামকে দেখে ভ্রু কুঁচকে ফেলল সে। পোটলাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ইরাম বিনা দ্বিধায় শান্ত বলে উত্তর করলো, গেস্ট রুমে। ভালো লাগছে না, তাই আজ তাড়াতাড়ি ঘুমাবো। সাইমনের চোখ কপাল উঠে গেল রীতিমতো। পরক্ষণেই সেখানে মিশ্রিত ভয় এবং আক্রোশ ভর করলো। বেডরুম ছেড়ে গেস্ট রুমে যাবেন মানে কি? মানে তেমন কিছুই না, আই নিড স্পেস, দ্যাটস ইট। ইরাম এগোলো, কিন্তু সাইবান দরজা আটকে দাঁড়িয়ে গেল। তার শক্তপোক্ত গরনের শরীর মুহূর্তেই পথ বন্ধ করে দিল সম্পূর্ণ। বিরক্তি নিয়ে তাকালো ইরাম। সাইবান গভীর গলায় বলল, দরকার হলে আমি চলে যাব, আপনি এখানেই থাকবেন। তোমার রুম থেকে তোমাকে বের করার অধিকার আমার নেই। কিসের অধিকার নেই আপনার? আপনি আমার বিয়ে করা বউ, আমি আপনার তিন কবুল বলা স্বামী। বিয়েটা কোন উদ্দেশ্য হয়েছে সেটা বাকিরা না জানলেও আমি আর তুমি ঠিকই জানি আলাদিন। তাই প্লিজ নাটক করো না। আমার ক্যারিয়ার দাঁড়িয়ে গেলে এই সংসার সংসার খেলাটাও শেষ হয়ে যাবে। এত অধিকার ফলানোর আর কারণ দেখছি না। সামনে থেকে সরো তুমি। এরম সাইমনকে জোর করে সরিয়ে এগোতে চাইলে তার একটা হাত খপ করে ধরে ফেলো ছেলেটা। এইজন না রেখে ততক্ষণে জেগে উঠতে শুরু করেছে। এরম এক হাতেই ছেলেকে বুকে ধরে রেখে ক্রুদ্ধ দৃষ্টিতে সাইমনের দিকে তাকিয়ে মৃদু গলায় আক্রোশ চেপে বলল, আমার হাতটা ছাড়ো আলাদিন। আপনার কাছে আমি কি দোষ করেছি ইরাম আপু? বারবার আমার সব নিবেদনগুলোকে এভাবে পায়ে ঠেলে দেন কেন? আপনি কি কিছুই বোঝেন না, কিছুই জানেন না? খপ করে ইরামের চিবুক চেপে ধরে নিজের সঙ্গে দৃষ্টি মেলালো সাইবান। জল জলে চোখে চেয়ে বলল, আপনার চোখে আমার জন্য এমন শীতলতা দেখলে আমার অন্তরে রক্তক্ষরণ হয়। ঝুঁকে এলো সে। ইরামের কপালে কপাল থেকে ফিস ফিস করে বলল, প্লিজ রিকগনাইজ মি ফর ওয়ান্স। আজকে যা হয়েছে তার জন্য আমি সরি। সত্যি বুঝতে পারিনি আমার করা একটা কাজ এতগুলো ঘটনার জন্ম দেবে। ইরাম এক হাতে ধাক্কা দিয়ে সাইবানকে দূরে সরিয়ে দিল। এইজনকে সাবধানে বিছানায় শুয়ে দিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। মোকাবেলা করলো স্বামীর। তোমাদের জেনারেশনটার অধপতনের কারণ তোমাদের কেয়ারলেস মনোভাব। তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ হলো বুমেরাং। আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, এর প্রতিদান ফিরে আসবেই। কিন্তু তোমাদের এই ডোন্ট কেয়ার ভাব সাময়িকভাবে খুবই কুল লাগলেও দিন শেষে অধপতন ডেকে আনে, সেটা তোমরা বুঝতে পেরেও মানতে চাও না। উল্টো এর একটা নামও দিয়ে রেখেছো। জীবন উচ্ছন্নে গেলে কি যেন বলো তোমরা? ওহ, কুকড। মাই লাইফ ইজ কুকড, রাইট? সাইমন নিঃশব্দে চেয়ে রইল ইরামের দিকে। রমণীর আজ কিছু একটা হয়ে গিয়েছে ইজানের দুর্ঘটনার পর।
থেকে এই পরিবর্তনটা ভালোভাবে দেখা যাচ্ছে। এক হাতে তালি বাজে না আলাদিন। আজকে যা হয়েছে তার পেছনে কোনো না কোনো ভাবে তোমারও দায় জড়িয়েছে। হাহাকার করে উঠল সাইমন। আমি কি করেছি? তিতলি আমার খুব ভালো ফ্রেন্ড। শি ইজ লাইক আ সেফ প্লেস ফর মি। যখন আমার কাছে কেউ ছিল না তখন অনুরাগের তিতলি ছিল। হাউ ক্যান আই জাস্ট সিম্পলি ফরগেট হার? বাট আমার সমস্যা তিতলিকে নিয়ে নয়, তোমাকে নিয়েও নয়। আমি তোমার কাছে বিয়ের সময় শুধু একটা কথাই চেয়েছিলাম আলাদিন। আমি বলেছিলাম রমণে ঘটিত কোনো প্রকার ব্যাপার যেন আমার সামনে না আসে। অথচ তোমার ফোনে আজও বান্ধবীর নাম্বার তিতলি বেব নামে সেভ করা। এবার সাইমন জমে গেল। এরমের কথাটা সত্যি। বিয়ের আগে বন্ধুত্ব হিসেবে কাজটা করা হয়েছিল ঠিক, কিন্তু পরের বদলানোর ব্যাপারটা তার মাথায় আসেনি। আমি আমি সরি ওকে, ভুলে গিয়েছিলাম আমি, এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। নিজের ফোন বের করতে পকেটে হাত ভরল সাইমন। ইরম হাত তুলে তাকে থামালো। একটা নিঃশ্বাস ফেলে বলল, থাক আলাদিন, আমি বুঝি তোমারও ব্যক্তিগত জীবন আছে। তিতলির বাবা মা তো এমনি এমনি আজ বিয়ের প্রস্তাব নিয়ে আসেননি। হয়তো মেয়ের পছন্দ তারাও বুঝতে পেরেছেন। মাঝখানে আমিই ঢুকে গিয়েছি। আমি না থাকলে হয়তো শেষমেশ তোমার তিতলির সাথে বিয়ে হতো। ব্যাপার না, আর একটা বছর সহ্য করো, আমি কিছু একটা করি, তারপরে তুমি মুক্তি পেয়ে যাবে। তখন যা ইচ্ছে হয় করো, যার সাথে মনে হয় ঘুরে বেড়াও। রুখার মতন কেউ থাকবে না। আপনি খুব খারাপভাবে নিষ্ঠুর, সেটা কি আপনি জানেন? সাইমনের ভাঙা গলায় ইরাম একটুখানি থমকালো। তার শক্ত মনোভাব খানিক নরম হলো। সাইমন মাথা নিচু করে পায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার দু হাত শক্ত মুঠো পাকিয়ে রেখেছে নিয়ন্ত্রণে। আপনি শুধু নিজের দিকটাই বুঝে গেলেন আজীবন, আমার বুঝতে চাইলেন না। এখানে বোঝাবুঝি কিছুই নেই। আমি যা বলছি ঠান্ডা মাথায় নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। আমার মনে হয় তোমার দোষ আছে, তোমার মনে হয় তোমার দোষ নেই, তুমি পরিস্থিতির শিকার। এখানেই আমার চিন্তাধারার পার্থক্য। এটাই সম্পর্কের অসমতা। আজ যা হলো তা শুধু ট্রেলার ছিল। ভবিষ্যতে এমন আরো অনেক অনেক বিভিন্নতা তৈরি হবে। আমার কাছে তোমার আচরণ অযৌক্তিক লাগবে, তোমার কাছে আমার আচরণ অযৌক্তিক লাগবে, কারণ আমরা ভিন্ন যুগের মানুষ, ভিন্নভাবে ভাবি। তোমার কাছে যেটা বন্ধুত্ব রক্ষা, আমার কাছে সেটা বিষ। তাই বলছি দূরে থাকো, ভালো থাকো। সাইমন লম্বা পায়ে এগিয়ে এসে ইরামের কোমর জাপটে ধরে তাকে পাশের দেয়ালের সঙ্গে ঠেসে ধরল। এতই অবিশ্বাস করেন আপনি আমাকে? কি মনে হয় তিতলি আমার সাইচিক? ওকে আমি প্রশ্রয় দিয়ে বিয়ের স্বপ্নে ভুলিয়ে রেখেছিলাম? হ্যাঁ, তাই মনে হয় আপনার, তাই না? রীতিমতো গর্জে উঠল সাইমন। কপালের শিরা উপশিরা ফুলে ফেপে উঠেছে তার। মুখ ধারণ করেছে রক্তিম বর্ণ। তীব্র আক্রোশে কাঁপছে সমস্ত শরীর। মেজাজ হারিয়ে ফেলেছে সে। কিন্তু ইরাম মেজাজ হারালো না। একদম ঠান্ডা গলায় স্বামীকে মোকাবেলা করলো। তুমি হয়তো প্রশ্রয় দাওনি, অন্য কেউ সেটাকে প্রশ্রয় হিসেবে ধরে নিয়েছে। নির্বাক চেয়ে রইল আলাদিন। ইরাম বলল, তোমাদের পুরুষদের সমস্যা কোথায় জানো আলাদিন? তোমার না শব্দের অর্থ বোঝো না, এর ব্যবহার জানো না। নো মিন্স নো আলাদিন। তোমার স্ত্রী তোমাকে না বললে যেমন তোমাকে সেই নায়ের সম্মান রাখতে হবে, তেমনি যে কোনো পরিস্থিতিতে নিজের গায়রত রক্ষায় তোমাকেও জোর দিয়ে না বলা শিখতে হবে। এখন তোমার পাশে ঘুর ঘুর করে নারী যদি তোমার বছর বছরের পুরাতন বন্ধু হয় তবু। সাইমন নিজের একটা হাত তুলল। শটান ইরামের মুখের পাশে দেয়াল বরাবর একটা খুশি বসিয়ে দিল সে। ইরাম এক চুল নড়ল না অব্দি, একদম স্থির চেয়ে রইল স্বামীর আক্রোশপূর্ণ মুখ পানে। আপনি আমাকে বিশ্বাস করেন না, তাই তো? আমি আপনার কাছে আর 5টা-10টা কাপুরুষের সমান। বেশ, তবে থাকুন আপনি আপনার সন্দেহ আর অবিশ্বাস নিয়ে, থাকুন আপনার মনের মতন। নিজেকে নিয়েই ভাবুন, নিজের সন্তানকে নিয়েই ভাবুন। ওটাই আপনার একমাত্র ধর্মকর্ম ও জ্ঞান। সেলফিশ ওয়ামেন। কথাগুলো বলার সময় একবারের জন্য ইরামের চোখের দিকে তাকালো না সাইমন। দূরে সরে নিজের মাথার চুলে আঙুল চালিয়ে হন হন করে হেঁটে সে বেডরুম থেকে বেরিয়ে গেল। ইরাম দেয়ালের সঙ্গে লেপটে দাঁড়িয়ে স্বামীর চলে যাওয়া দেখলো। সে জানে আজ এক রাতে আলাদিন তার থেকে 1000 বছর দূরে সরে গিয়েছে। সেটাই তো ইরাম চেয়েছিল। এই সম্পর্কে আবেগ যত কম জড়াবে, সম্পর্কের বাঁধন ছিঁড়ে ফেলা তত সহজ হবে। অথচ তার বুকের ভেতরে এমন চিনচিনে ব্যথা হচ্ছে কেন? রুমটা অন্ধকারাচ্ছন্ন। বিছানার ওপর চিত হয়ে শুয়েছে সাইমন। কোনো আলো জ্বালায়নি। বাইরের বাগানের বাতের হলদেটে আলো
আবছা ভাবে রুমের ভেতরে এসে পড়ছে। পিনপত নীরবতায় বিঘ্ন ঘটাচ্ছে কয়েক টিকটিক আর্তনাদ। চোখ বুজে আছে সাইবান। দুই হাত পা বিছানায় ছড়ানো, কম্বল টেনে গায়ে দেওয়ার প্রয়োজনও মনে করেননি। পায়ে স্লিপার এখনো রয়ে গিয়েছে, না পোশাক বদলেছে না কিছু খুলে রেখেছে। গত 1 ঘন্টা যাবৎ সেইভাবে শুয়ে আছে। এক পাশে নাইট স্ট্যান্ডের ওপর রাখা ফোনটা তার থেকে থেকে ভাইব্রেট করছে। জানে সে কে কল করছে, তিতলি। তবে সাইমন সেই ফোন ধরল না। দিন দুনিয়ার বোধ তার মাঝ থেকে হারিয়ে গিয়েছে। অন্ধকার ক্রমশ গুমট হয়ে চেপে ধরতে চাইছে যেন সাইমনকে। হঠাৎ করে রুমের ভেতরকার বাতাস ভারী হয়ে উঠেছে, যেন অদূর থেকে কোনো অশনি সংকেতের ঘন্টা বাজছে। রুমে এসে চলছে, এরপরও দর দর করে ঘামছে সে। সিলিংয়ে ঝুলতে থাকে সিলিং ফ্যানটার। তার শূন্য চোখ জোড়া আগ রেখেছে বুঝি, দৃষ্টিই ফেরাতে পারছে না। একটানা চেয়ে রইল সাইবান নিষ্পলক। নিঃশ্বাস প্রশ্বাস ক্রমশ দ্রুততর হয়ে উঠল তার। অতপর একদম হঠাৎ করে চোখের সামনে নীরব রুমের দৃশ্যটা বদলে গেল। কেমন ভয়ঙ্কর হয়ে উঠল। অসহ্য আতঙ্ক বয়ে গেল সাইবানের শির দ্বারা। এই অনুভূতি তার খুব ভালো করে চেনা। চোখ জোড়া শুকনো খটখটে হয়ে গেল তার। চেহারায় ভর করলো ভয়। তারপরে দেখতে পেল সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে একটি ফাঁসের দড়ি। হালকা বাতাসে এদিক সেদিক দুলছে। সেই দড়ির ছায়া পাশের দেয়ালে প্রতিফলিত হচ্ছে। ঢং 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 ঘন্টা বাজছে কোথাও, মৃত্যুর ঘন্টা। সাইবান কোঁকড়ে গেল, নিজের দুই কান চেপে ধরল সজোরে। তার গলা চিরে আর্তনাদ বেরিয়ে এলো, অথচ কেউই শুনল না সেই চিৎকার। সে দেখতে চায় না ওই দড়ি, ওই ঘন্টা। না না না, সাই! কণ্ঠটা হঠাৎ ছিদ কাটালো মুহূর্তে। সাইবান জমে গেল সম্পূর্ণ। চোখ পিটপিট করে তাকালো। বিছানার পাশে এসে বসেছে চিন্তিত মুখের সারিকা। ভাই কপালে হাত রেখে তাপমাত্রা মাপছে। ঘেমিনে একাকার সাইবান। বিস্ফোরিত দৃষ্টিতে সে দেখলো সারিকাকে। পরক্ষণে মুখ ঘুরিয়ে তাকালো সিলিং ফ্যানের দিকে। ফাঁসির দইটা আর নেই। হ্যালুসিনেশন হচ্ছিল তার। বুকের ভেতর আটকে রাখা দীর্ঘ একটা শ্বাস ফেলল সাইবান। ঠোক গেল সজোরে। সাইকা ঝুঁকে বলল, তোর শরীর খারাপ লাগছে? মমকে ডেকে আনি? ওয়েট। সাইকা উঠতে গেল, অথচ উঠতে পারল না। সাইবান নিজের শক্তিশালী দু বাহুর মাঝে জাপড়ে ধরল বোনের কোমল। কোলে মাথা গুজে দিল শিশুর মতন। সাইকা সেখানেই থেমে গেল। ঝুঁকে ভাইকে নিজের কোলে শুয়ে জড়িয়ে ধরে রাখলো অনেকটা সময় ধরে। মাথায় শান্তনের হাত বুলিয়ে দিল। শেষমেশ ফিস করে আর্তনাদ মাখা গলায় শুধালো, তুই আবার এই রুমে কেন এসেছিস? সাইবান নিজের বাহুর জোর বাড়ালো। সাইকার কোলে মুখ গুজে দাঁতে দাঁত পেশে হাহাকার করে উঠল, আই হেট হার, আই হেট হার সো মাচ সিস। ঘৃণা করলে এত আগলে রাখিস কেন? সাইবান ক্ষণিকের জন্য উত্তর করলো না। অতঃপর কাপা কাপা গলায় বলল, যে চোখে আমার মরণ, সেই চোখকে করেছি বরণ। মরণ যে আমায় আকর্ষণ করে, কি করে ঠেকাই তারে? আজ একদম সকাল সকাল জিমে চলে এসেছে সাইবান। সারা ঘুম হয়নি। শেষে সাইকা জোর করে তাকে গেস্ট রুম থেকে নিয়ে অন্য রুমে শুয়ে দিয়েছিল। তবুও দুই চোখের পাতা এক করতে পারেনি সে কোনো মতেই। এক ফ্লাস্ক ভর্তি কফি নিয়ে সে এসেছে জিমে। প্রতিদিনের তুলনায় অতিরিক্ত শক্তি খরচ করে ব্যায়াম করছে সে। তার ট্রেনার অবধি কিছুক্ষণ আগে সাবধান করে দিয়ে গেছে শরীরে এত ধকল না দিতে। কিন্তু সাইবান থেমে নেই। এক হাত মেঝেতে থেকে একে পর এক পোশাক দিয়ে যাচ্ছে। শরীর প্রায় ভেঙে আসছে তার, তবুও থামছে না। বুক এবং কপাল বেয়ে ফোটায় ফোটায় ঘাম গড়াচ্ছে ম্যাটের ওপর। আমরা ভিন্ন যুগের মানুষ, ভিন্নভাবে ভাবি। তোমার কাছে যেটা বন্ধুত্ব রক্ষা, আমার কাছে সেটা বেশ। তাই বলছি, দূরে থাকো, ভালো থাকো। আরেকটা বছর সহ্য করো, আমি কিছু একটা করি, তারপরে তুমি মুক্তি পেয়ে যাবে। তখন যা ইচ্ছে হয় করো, যার সাথে মনে হয় ঘুরে বেড়াও। রোখার মতো কেউ থাকবে না। কথাগুলো এখনো গম গম করে কানে বাজছে তার। একটা সময় সাইবানের নিতে পারলো না। ম্যাটের ওপরই উপর হয়ে ধপাস করে শুয়ে পড়ল। এক হাতে প্রবল এক খুশি বসিয়ে দিল শক্ত পাথরে মেঝেতে। ব্যথায় টনটন করে উঠল সর্বাঙ্গ। দাঁতে দাঁত পিষে সে বিড়বিড় করল, স্বার্থপর, আস্ত একটা স্বার্থপর মহিলা। সকাল 8টা বাজতে শুরু করেছে। মানুষজন সবে জিমে আসতে শুরু করেছে ওয়ার্কআউটের জন্য। অথচ সাইবান তখন জিম থেকে বেরোচ্ছে। একদম নীরবে নিজের টি শার্ট গায়ে জড়িয়ে সে হন হন করে বাইরে বেরোলো। মাথা থেকে ব্যক্তিগত চিন্তা সরিয়ে জোরপূর্বক একটা নতুন গানের কম্পোজিং সাজাচ্ছে সে। বেশি গুরুত্ব দেওয়া উচিত হয়নি। জীবনটা আগের মতো বাউন্ডুলে থাকলেই
সেও ভালো থাকতো। সংসার করার স্বাদ মিটে গিয়েছে তার। একটা সিগারেট ধরি ফুঁকতে ফুঁকতে সাইমন যখন গাড়ির দিকে এগোচ্ছে, তখনই পেছন থেকে একটা চড়া গলার মেয়েদের ডাক ভেসে এলো, জিনি, ওয়েট। সাইমন থমকালো। পেছন ঘুরে তার কোনো প্রয়োজন হলো না। সে জানে কে আসছে। দৌড়ে তার সামনে এসে দাঁড়ালো তিতলি। একটা ট্রাউজার আর ফ্রক পরনে, চুলগুলো খোলা, দুলছে বাতাসে, চোখে খানিক উদ্ভ্রান্ত দৃষ্টি। হাঁপাচ্ছে সে। অনুরাগ বলল, তোকে এখানেই পাওয়া যাবে। তিতলি জানাতেই সাইমন ভ্রকুচকে ইংরেজিতে একটা গাল দিল বুঝি। শালাকে আজকেই ব্লক মারবো। জিনি, আমার ফোন ধরিসনি, অন্তত কথাটা একটু শোন। কি শুনবো তোর কথা? আমার ম্যারেজ লাইফে আগুন লাগিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। আর কিছু? আমি সরি জিনি, প্লিজ। সাইমন চলে আসছিল, কিন্তু তিতলি তার হাতের কবজি চেপে ধরলো। বলতে লাগলো, আমি সত্যিই জানতাম না বাবা মা তোদের বাড়িতে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। ভক্তির এই ঘটনার পর থেকেই আমার জন্য তাড়াহুড়ো করে সম্বন্ধ দেখা শুরু করেছে। আমি বলেছিলাম এখনই বিয়ে করতে চাই না। তোর বিয়ের কথাটা ওদের জানানোর বিষয়টা আমার মাথায় একদমই ছিল না রে। ফ্যাশন শো নিয়ে ব্যস্ত ছিলাম অনেক। আমি বাবা মাকে খুব বকেছি, বিশ্বাস কর। আমাকে না বলেই এত বড় একটা কাণ্ড করার জন্য। আমার তোর ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করার উদ্দেশ্য ছিল না। একটু বোঝার চেষ্টা কর আমাকে। এবার একটু থামলো সাইবেন, খানিক দ্বিধায় পড়ে গেল। মনোযোগী দৃষ্টিতে তিতলির দিকে তাকালো। তুই সত্যি বলছিস? কার কসম দিলে তুই বিশ্বাস করবে বল? তিতলির কাছ থেকে নিজের হাতটা আস্তে করে ছাড়িয়ে নিল সাইবেন। তারপর কপালে আঙুল ঘষে একটা দীর্ঘ শ্বাস ফেলল। আপন মনে বলল, ঠিক এই কারণে আবেগ অনুভূতি একদম ভালো লাগে না আমার। তিতলি খানিকটা সচেতন কণ্ঠে শুধালো, কি হয়েছে? তোর বউ এসব নিয়ে ঝামেলা করেছে? সাইমন জমে গেল। এক মুহূর্ত দ্বিধা করলো, শেষমেশ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। সিগারেটটা ধীরে ধীরে সেবন করতে লাগলো। তিতলি চলে গেল না। বন্ধুর পাশে সেও হেলান দিয়ে দাঁড়ালো। দুজনের দৃষ্টি আবদ্ধ দূরের আকাশ পানে। সকাল হয়, এখনো সূর্যের তেজ বাড়েনি বিধায় আলোটা স্নিগ্ধ লাগছে। আমি মেয়ে, আমাকে বলতে পারিস। মেয়ে হয়ে মেয়েকে বুঝবো না? তিতলির আশ্বাসে সাইমনের অন্তরে খানিক চির ধরল। অবশেষে সে মুখ খুলল, তোকে আমি সবসময় কি বলে এসেছি তিতলি? সুদর্শনার মুখে খানিকটা বিষণ্ণতার ছায়া পড়ল। দ্যাট ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ফিলিংস। ঠিক তাই, তোকে আমি অনেক আগেই বলেছি এসব প্রেম ভালোবাসা আমার জন্য না। আমি কমিটমেন্টে থাকতে পারবো না। তুই সব জেনে বুঝি আমার পাশে ছিলি, অস্বীকার করতে পারবি? না, পারবো না। আমি সব জেনেই তোর পাশে ছিলাম। তাহলে উনি কেন বুঝতে পারছেন না? উনি কেন বারবার একটা সিম্পল বিষয়কে চুইংগামের মতন টেনে হিঁচড়ে লম্বা করছেন? আই মেসড আপ, আই নো। কিন্তু তার মানে তো এই না আমি ওনার এক্স হাজব্যান্ডের মতন পরকীয়া করে বেড়াচ্ছি। ওনার এক্স হাজব্যান্ড পরকীয়া করতো? অবাক হয়ে গেল তিতলি। সাইমন খানিক বিব্রত বোধ করলো। কাঁধ তুলে জানালো, আমি বিস্তারিত জানি না। মম এইটুকুই বলেছি, আমি এইটুকুই জেনেছি। কখনো ওনাকে সরাসরি এই বেশি কিছু জিজ্ঞাসা করিনি। কিন্তু সেটা বিষয় না। বিষয় হলো উনি অন্য কারো ছাঁচে ফেলে আমাকে মাপছেন। অন্য কারো দোষের বোঝা আমি কেন টানবো বলতে পারিস? তুই তো জেনে বুঝে বিয়ে করেছিস। মমের কথাতে বিয়ে করেছি, শুধরে দিল সাইমন। যদিও তার নিজের অন্তরে তখন থেকে প্রতিবাদ জানাচ্ছে সে মিথ্যা কথা বলছে। তো উনি কি এখন তাকে সন্দেহ করছেন? তিতলির প্রশ্নে মাথা নাড়ল সাইমন। সিগারেটে লম্বা একটা টান দিয়ে বলল, আমি জানি না উনি কি ভাবছেন, কি করছেন, কেন করছেন। আমি কিছুই বুঝতে পারি না। সব শুনে বেশ কিছুক্ষণ চুপ করে রইল তিতলি। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, দেখ জিনি, রাগ করিস না। তোর বন্ধু বলেই বলছি। তোর উত্থান পতন আমি দেখেছি সবটাই। এখন আমি আগের কথাই বলবো, এজ ম্যাটার্স। ওদের জেনারেশনের সঙ্গে আমাদের জেনারেশনের অনেক ফারাক। ওই সময় বাবা মায়ের সন্তানদের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দাও যা ছিল। স্রেফ ভদ্রতার দোহাই দিয়ে সবাই সবকিছু চুপচাপ মেনে যেত। আমাদের জেনারেশন সেটা মানতে পারে না। আমরা প্রতিবাদ করে ফেলি। সেই প্রতিবাদ আবার আমাদের মুরব্বীদের কাছে বেয়াদবি মনে হয়। আজকালকার ছেলেমেয়েরা নাকি উচ্ছন্নে যাচ্ছে। হ্যাঁ, ঠিক অনেকাংশে। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা নিজেদের ইচ্ছে মতো বাঁচতেও শিখছে। উই আর ব্রেকিং দ্য ট্রমা সাইকেল। সাইবার নিঃশব্দে শুনে গেল। তোর বউ নিজের মতন করে ভাবছে। ওনাদের সময়কার চিন্তা ভাবনা থেকে উনি বের হতে পারছেন না। এই জন্য ওনার কাছে
তোকে অপরাধী লাগছে। এটা আজ না হয় কাল হওয়ারই ছিল। পার্টিতে আমার কথা শুনে হয়তো তুই রাগ করেছিলি, কিন্তু এটাই সত্য যে তোদের সম্পর্কে অনেক ইচ্ছা শক্তি না থাকলে মানিয়ে চলাটা কষ্টকর হবে। আজ স্পষ্ট হলো তোদের সম্পর্ক নামে থাকলেও ইচ্ছা শক্তির অভাব। ভবিষ্যৎ ব্যাপারগুলো আরো জোরালো হবে, তখন তোর নিজেকে শৃঙ্খলিত মনে হবে। এই শৃঙ্খলিত জীবন তোর জন্য না। তুই মুক্ত স্বাধীন পাখি যে উড়তে ভালোবাসে, তার জন্য খাঁচা নয়। তো আমি কি করব? কি করতে বলিস? নষ্ট করে ফেলবো? ডিভোর্স দিয়ে দেবো ওনাকে? সেটা কে বলেছে? তুই একটু ভাব, নিজের সিদ্ধান্তের ওপর প্রতিফলন ঘটা। ঠান্ডা হয়ে ভেবে দেখ তোর জন্য কোনটা সঠিক। সেটাই তোর সিদ্ধান্ত হওয়া উচিত। সাইমন মুখ তুলে তিতলির দিকে তাকালো। শান্ত ভঙ্গিতে তার দিকে তাকিয়েছে মেঘ। এক মুহূর্তের জন্য তার মনে হলো তিতলি যেভাবে তাকে বুঝেছে সেভাবে ইরম কোনোদিন বুঝতে চায়নি। তৎক্ষণাৎ অন্তরে মহা আতঙ্ক ভর করলো তার। এসব কি ভাবছে সে? মাথা চেপে ধরলো সে এক হাতে। সিগারেট হাতের আঙুলে ফসকে পড়ে গেল রাস্তায়। তিতলি তার অভিব্যক্তি হঠাৎ পরিবর্তনে বেশ ঘাবড়ে গেল। কি হয়েছে তোর জিনি? সাইমন টলে উঠতেই তিতলি চাপড়ে ধরে ফেলে বন্ধুকে। দাঁড়া, আমি পানি নিয়ে আসছি, কাকে ডেকে আনছি এক্ষুনি। তিতলির কাঁধে হাত রেখে তাকে নিজের কাছ থেকে ঠেলে দৌড়ে সরিয়ে দিল সাইমন। মেয়েটার দিকে তাকাতে পারছে না সে। বুকের ভেতর মারাত্মক এক গ্লানি খামচে ধরেছে। ক্ষণিকের জন্য হলেও কিভাবে সে পারলো অমন একটা জিনিস চিন্তা করতে? দৌড়ে, তিতলি প্লিজ, আই নিড টু গো হোম। এক সেকেন্ডও আর অপেক্ষা করল না সাইবার। নিজের গাড়িতে উঠে বসলো। ইঞ্জিন অন করে স্বাভাবিকের তুলনায় খানিকটা বেশ গতিতে গাড়ি চালিয়ে সে রাস্তা ধরে এগিয়ে গেল। তিতলি নিজের জায়গায় ঠায় দাঁড়িয়ে বন্ধু চলে যাওয়া দেখে গেল যতক্ষণ না সে দৃষ্টির আড়াল হয়। সে রাত ঘুম হয়নি ইরামের। অসংখ্য চিন্তা মাথায় ঘুরপাক খেয়েছে। ইসান গত রাতে খুব বেশি বিরক্ত করেনি, মাত্র একবার কি দুইবার শুধু খাওয়ার জন্য উঠেছিল। অথচ এরপরও ইরামের বিশ্রাম হয়নি। মনে হচ্ছে যেন হাজার বছর ধরে ঘুমায় না সে। শরীরে এতটাই ক্লান্তি। 8:30 বাজতে না বাজতেই উঠে ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়ালো সে। সকালের বাতাস যদি তার উদ্ভ্রান্ত মনটাকে একটু শান্ত করতে পারে তবে ক্ষতি নেই। বেশ খানিকটা সময় নীরবে দাঁড়িয়ে প্রকৃতি দেখে গেল ইরাম। কাল রাতে বুকের ভেতর শুরু হওয়া যন্ত্রণাটা এখনো যায়নি তার, বরং মনে হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্রমশ। বাতাসের ছাপটা তার গায়ে লাগছে ঠিকই, তবে আরামটুকু সে গ্রহণ করতে পারছে না। মনে হচ্ছে মাথায় একটা ভারী চাপ নিয়ে ঘুরছে সে। এমন সময় বাইরের গেটের ভেতরে এসে থামলো একটা গাড়ি। চিন্তা অসুবিধা হলো না ইরামের, ওটা সাইমনের গাড়ি। গ্যারেজ অব্দি গেল না সে, ইটের ঢালাই দিয়ে পথের এক পাশে থামালো। অতঃপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সাইমন। পরনে কালো হাফ হাতা টি শার্ট, বেশ টাইট ফিটিং হওয়ায় শরীরের গঠন স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠোঁটে ঝুলছে এক আধখোস সিগারেট। তামাকটা ধোয়া বাতাসে ছেড়ে বাড়ির দিকে এগোলো সে। ঠিক তখনই উপরে নজর গেল তার। ইনামকে বারান্দায় দেখে পরনের টি শার্টটা টেনে খুলে ফেললো সাইমন। সদ্য জিম থেকে আসায় তার শরীর এখনো সেই উত্তেজনার মাঝে রয়ে গিয়েছে। টি শার্ট কাঁধে ঝুলে ইচ্ছাকৃতভাবে দু হাত উপরে তুলে আড়মোড়া ভাঙার ভঙ্গি করলো সে। তাতে তার বাহুর মাংসপেশি ভীষণ ফুলে ফেপে উঠল। উজ্জ্বল ত্বকে আলোর প্রতিফলনের কারণে চিকচিক করে উঠল। শক্ত পাথরের মতো উদরে মাংসপেশির খাঁজ কাটা ভাঁজ। ধীরে ধীরে হেঁটে বাড়ির দিকে এগোলো সে। ভাবখানা এমন যেন ইরিনকে সে দেখতেই পায়নি চোখে। অপরদিকে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে সকাল সকাল এমন দৃশ্যের সাক্ষী হয়ে হতবাক হয়ে গেল ইরাম। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। সাইমন এখনো বাড়ির ভেতরে ঢুকেনি। একেবারে অহেতুক ভাবে থামের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে এখন নিজের ফোন ঘাটার ভং ধরেছে সে। টি শার্টটা কাঁধেই ঝুলছে। উদাম শরীর তার, স্নিগ্ধ আলোর প্রতিফলনে সবকিছু একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কোনো রাগ ঠাক নেই। ইরাম চোখ সরু করে ফেলল। রেলিংয়ে চেপে বসলো তার হাত। আপন মনে সে সন্দিগ্ধ কণ্ঠে ফিস ফিস করলো, এই ছেলে কি আমাকে সিরিয়াস করার চেষ্টা করছে? অবিশ্বাস্য। সাইমন আরো একটু আয়েস করে হেলান দিল। যতবার সে নড়চড় করছে তার অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন আকর্ষণীয় ভাবে চোখে পড়ছে। ইরাম ঝট করে দৃষ্টি ফিরিয়ে নিল। পরক্ষণেই আবার চুরির মতো ফিরে তাকালো। তার চোখ জুড়ে সাইমনের বুক বেগ উদরে এসে থামলো। গুনতে লাগলো সে। 1 2 3 4 এসছি। নিজের প্রতি বিরক্ত হয়ে
নিজেই আবার চোখ বুজে গাল মন্দ করলো ইরম। মাথা চেপে ধরলো, সরাসরি না তাকালেও আর চোখে স্ত্রীর প্রত্যেকটা প্রতিক্রিয়া বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে সাইবেন। বাঁকা একটা হাসি ফুটলো তার ঠোঁটে, আর একটু হেলে দাঁড়িয়ে নিজের অ্যাপসে হাত বুলিয়ে আপন মনে বিড়বিড় করলো, জিনিস তো আপনারই, শুধু দেখলে হবে, টেস্ট করে দেখবেন না? ইরম ফিরে তাকালো, এবার একেবারে সরাসরি উজ্জ্বল শ্যামলা মুখে হালকা লালিমার পরও সাইবেন আরো একটু ভাব নিয়ে দাঁড়ালো, ঠোঁটে সিগারেট পরে ফ্যাশন ম্যাগাজিনের মডেলদের মতন পোজ দিল। ইরম বোধহয় কিছু বলতে চাইছিল, তবে ভাগ্য এবার সহায় হলো না। অতিরিক্ত ভাব নিতে গিয়ে একটু বেশি হেরে গিয়েছে সাইবেন। থামের সঙ্গে তার পিঠ একেবারে হঠাৎ করে পিছলে গেল। ভারসাম্য হারিয়ে ফেলে সাইবেন। মাদার ফাদার গর্জে উঠল সে। তারপরে অমন দস্যু শরীর নিয়ে ধপাস করে বাড়ির সিঁড়ির গোড়ায় আছড়ে পড়ে গেল সে। টি শার্টটা লুটিয়ে পড়লো কাছে কোথাও, একেবারে হাত পা ছড়িয়ে চিৎ পটাং হয়ে গিয়েছে সে। ব্যথা পেয়েছে বেশ, তবে সে অনুভূতি তার নেই। উজ্জ্বল ত্বক তার লজ্জায় টকটকে লাল হয়ে উঠেছে। বারান্দা থেকে এরম হতভম্ব হয়ে দৃশ্যটা দেখছে। ঠোঁট কয়েক ইঞ্চি ফাঁক হয়ে রয়েছে তার বিস্ময়ে। দু হাতে মাথা চেপে ধরে সাইবার হেসে উঠল, আল্লাহ, ইটস মি ওয়ান্স অ্যাগেইন। সবাইকে বাঁচাও, আর আমার বেলায় শুকনো রাস্তায় পিছল খাও, এ কেমন নাই সাফি? ভাইজান ছ্যাঁচা খাইছেন? রীতিমতো বুলেটের গতিতে বাড়ির ভেতর থেকে ছুটে এলো সুগন্ধা। লাফিয়ে পড়ে সাইমনের বাহু চেপে ধরে টানাটানি শুরু করলো। ও আম্মা, ট্রেন আনেন, ভাইজান চ্যাপটা হয়ে গেছে রে, তুলতে হবে। সর দুর্গন্ধের বাচ্চা। সাইমন অত্যন্ত রাগে সুগন্ধাকে ঠেলে সরিয়ে দিয়ে উঠে বসতে চাইল। অনিয়ন্ত্রিত পায়ে উঠতে গেলে আরেকটা হোঁচট খেয়ে এবার সোজা থামের গায়ে বাড়ি খেলো। সুগন্ধা পেছন থেকে তার পিঠ চেপে ধরে, এবার উল্টে পড়া থেকে বেঁচে গেল সে। সুগন্ধা সাইমনের কপালে হাত চেপে আরেক দফায় হাহাকার করে উঠল, ভাইজান, ও ভাইজান, আপনার স্মৃতিশক্তি ঠিক আছে? দেখি, বলেন দেখি আমি কে? আপনার চোখের সামনে এখন কয়টা আঙুল আছে দেখেন তো? এবার আর হাসি ধরে রাখতে পারলো না ইরম, শব্দ করে হেসে ফেললো। রেলিং চেপে ধরে হাসতে হাসতে সে মেঝে দিয়ে বসে পড়লো। সাইমনের মুখটা পুরোপুরি টমেটোর মতো হয়ে গেল, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হবে। জয়নার আম্মা সকিনা, দুর্গন্ধা, তোর উপর ঠাটা পড়ুক, তোর চুল উঠে টাকলা হয়ে যাক, তোর গায়ে চামড়া পশমে ভরে যাক, তোর মুখে গু পড়ুক শালি, 3 দিনের শুকনো বাসের শক্ত শক্ত গু, হারাম জানি। এক দৌড়ে বাড়ির ভেতর আড়াল হয়ে গেল সাইবান। অপরদিকে সুগন্ধাও হাসতে হাসতে পেছন পেছন গেল। ইরম রেলিংয়ে মাথা ঠেকিয়ে রইল। হাসির দমকে শরীর কাঁপতে শুরু করেছে তার। দুপুরবেলা 1টা বেজে এসেছে প্রায়। আজকে ইরমের ফ্রিল্যান্সিং কোর্সের প্রথম ক্লাস, তাই একটু আগে ভাগে তৈরি হয়ে নিয়েছে সে। ইজানকে পেট পরে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। স্যারকে কিছুক্ষণ পরেই চলে আসবে। সুগন্ধা আপাতত খেয়াল রাখছে। নিজের জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিতে নিতে ইরম সকালের ঘটনাটা ভাবলো। প্রেস্টিজ পাংচার হয়ে গেছে একজনের। এসেছিল সিরিয়াস করতে, কিন্তু সম্মান খুইয়ে বিদায় নিয়েছে। সারা সকাল আর সাইবারকে দেখেনি ইরম। তার সামনে ভুলেও আসে। এখন বোধহয় বাড়িতে নেই, কোথাও গিয়েছে। ইরম টেক্সট মেসেজ করলো, কম্পিউটার ক্লাসে যাচ্ছি আমি। কিন্তু সাইবান কোনো উত্তর করেনি, সিন করে ফেলে রেখেছে। সেটা আজকের সকালের রাগ থেকে নাকি গতকালের পোষা রাগ ইরম বুঝতে পারলো না। ইরমের ঠোঁট থেকে ধীরে ধীরে মুছে গেল হাসিটা। একটা নিঃশ্বাস ফেলে সে চুপচাপ ফোনটা আবার ব্যাগে ভরে রাখলো। ব্যাপার না, গাড়িতেই তো যাবে, ড্রাইভার আছে। ইজন যেহেতু বাসায়, তার চিন্তার কোনো কারণ নেই। এর মধ্যে সাইকা এসে পড়েছে। অ্যাপন খুলতে খুলতে ভেতরে ঢুকলো সে। ইরমকে পুরোদস্ত তৈরি দেখেও বিশেষ কোনো মন্তব্য করলো না, চুপচাপ হেঁটে ভেতরে যাচ্ছিল। এমন সময় ইরম তাকে ডাকলো, সাইকা। সাইকা থামলো, খানিকটা অবাক হয়ে তাকালো পেছনে। ইরম ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালো সামনে। তোমাকে একটা কথা বলেছিল। সন্দিগ্ধ হলো সাইকা। বলুন। ধন্যবাদ, একদম সহজ গলায় বলল ইরম। সাইকার ভ্রুজোড়া উঁচু হলো। কয়েক সেকেন্ড সে কথাই বলতে পারলো না। ইরম একটা হাত বাড়িয়ে তার বাম হাতটা আলতোভাবে ধরলো। সত্যি বলতে আমি তোমাকে দোষ দিই না। আমার ভাইয়ের সাথে কেউ জোর করে বয়সে বড় ডিভোর্সি এক বাচ্চার মাকে বিয়ে দিতে চাইলে আমিও তোমার মতোই প্রতিবাদ করতাম। তোমার রাগ জায়েজ ছিল, তবে ধন্যবাদ কেন দিচ্ছেন? আপনি তো জানেন আমি আপনাকে পছন্দ করি না, আর কোনোদিন করবও না। সাইকা মুখ ঘুরিয়ে নিল, নিজের হাতটা সরিয়ে নিল না, ইরমকে ধরতে দিল। ইরম মৃদু হাসলো, তার হাতটা খানিক চেপে জানালো, ধন্যবাদ এই কারণে যে তোমার রাগ, তোমার অভিমান,
তোমার মনুষ্যত্বটাকে বিসর্জন দিতে পারিনি। সেদিন তুমি ফার্স্ট থিঙ্কিং না করলে আজ আমি সুস্থ শরীরে বিনা আঘাতে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তুমি না থাকলে আজ আমি চিন্তামুক্ত ভাবে আমার ছেলেটিকে তার ফুফির ভরসায় ছেড়ে কম্পিউটার ক্লাসে যেতে পারতাম না। ইউ আর আ গার্লস গার্ল অ্যান্ড ইউ ডিজার্ভ দিস। থ্যাংক ইউ। তোমার জন্য আমার মন থেকে শুধু দোয়াই আসে। সাইকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলো। এরম নিজের হাতটা ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো। তারপর আস্তে করে ফিরে তাকালো সাইকা। হঠাৎ করে তেজ হেসে বলল, ফুফি মনে হয়ে লাভ কি? সেই বড় হলে তো কুটনিই মনে করবে। সাইকার হাসিটুকু দেখে ইরামও মোলায়েম হাসলো। আপনার ধন্যবাদ সাদরে গ্রহণ করা হলো, তবে তার মানে এই না যে আমি আপনাকে মেনে নিয়েছি। তবে সাইকের এই কথার মাঝে কোনো তপ্ত আজ পাওয়া গেল না। সে হেঁটে ভেতরে চলে গেল। ইরাম কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে, তারপর উল্টো ঘুরে বাড়ির বাইরের দিকে এগোলো। সে যখন সিঁড়ি বেয়ে নেমে আসছে তখনই গেট পেরিয়ে উল্টো দিক থেকে ছুটে এলো একটা ফিনফিনে পাতলা শরীরের অধিকারী ছেলে। ইরাম মুখ তুলে তাকিয়ে অবাক হয়ে গেল। চিনতে বেগ পোহাতে হলো না। সাইবানের বধূ আফনান। আসসালামু আলাইকুম ভাবি। ইরাম অবাক হয়ে আফনানের কাছে গিয়ে দাঁড়ালো। ওয়ালাইকুম আসসালাম। আফনান তুমি? আলাদিন তো বাসায় নেই, বাইরে কোথাও গিয়েছি, আমি জানি না কোথায়। ওহো, আপনি ভুল ভাবছেন। আমি সাইবানের জন্য আসিনি, আপনার জন্য এসেছি। আমার জন্য? অবাকের চূড়ান্ত সীমা পেরিয়ে গেল ইরাম। ড্রাইভার গাড়ি চালিয়ে এসে পাশে দাঁড়িয়েছে ততক্ষণে। সেই গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে আফনান হাসি মুখে আমন্ত্রণ জানালো তাকে। আমি আপনাকে পৌঁছে দেওয়ার ডিউটিতে আছি আজ, সিকিউরিটি পারপাস। কে নিযুক্ত করছে তোমাকে এই ডিউটিতে? তেজক হেসে আফনান ঠোঁটের আঙুল ছুঁয়ে জানালো, বসের নাম মুখে নেওয়া বারণ ভাবি। স্যার, আসতে পারি? প্রথম দিনেই ক্লাসে 5 মিনিট দেরি হয়ে যাবে কিছুটা সংকোচ নেই অনুমতি চাইল ইরাম। ভেতরে স্মার্ট বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা লম্বা লোকটা তাতে মুখ ঘুরে তাকালো। শ্যামলা মুখ, তীক্ষ্ণ গঠন, শান্ত চেহারা, চোখে গোল ফ্রেমের হালকা চশমা, পাতলা শরীর, তাতে ঢোলা সিল্কের নীল রঙা শার্ট এবং সাদা ফর্মাল প্যান্ট। ইরামকে দেখে চশমাটা এক আঙুলে চোখে তুলে সে বলল, আমি আপনাদের ট্রেনার। ইউ ক্যান কল মি মিস্টার রশদি। প্লিজ কাম ইন। ইরাম মাথা দুলিয়ে ভেতরে ঢুকলো। তার জন্য নির্দিষ্ট করে টেবিলে বসে পড়ল। প্রত্যেক শিক্ষার্থীর ট্রেনিং এর জন্য ল্যাপটপ দেওয়া হয়েছে। সে নিজেরটা খুললো, আশেপাশে তাকালো। তার মতো আরো জন বেশি রয়েছে এখানে। সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনার সোজা হয়ে দাঁড়ালো। পেছনে থাকা স্মার্ট বোর্ডে আঙুল ছুঁয়ে অ্যাপ্লিকেশন সেট করতে করতে সে বলল, আজকে আমাদের প্রথম ক্লাস, তাই আজ আমরা সকলের সঙ্গে পরিচিত হই। আমি কায়সান রুশদি, সিএসসি গ্র্যাজুয়েট ফ্রম খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আশা করছি সামনে 3 মাস আমরা একদম মিলেমিশে সুন্দরভাবে ক্যারিয়ার কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় শিখব। এখন আপনাদের পালা, লেট মি সি। কায়সান এক এক করে প্রত্যেকের পরিচয় সম্পর্কে জানতে চাইল। সবাই উঠে দাঁড়িয়ে নিজেদের নাম, পেশা ইত্যাদি সম্পর্কে জানালো। সব শেষে এলো ইরামের পালা। সে উঠে দাঁড়িয়ে বলল, ইরাম কিবরিয়া, মাস্টার্স ইন ফিজিক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়। পেশা আপাতত নেই, ক্যারিয়ার তৈরির জন্যই ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হয়েছি। ভেরি গুড ডিসিশন। আপনাকে তো চমৎকার একটা সিদ্ধান্ত নিতে কে উৎসাহ দিল ইরাম? আমার ছেলে। আশেপাশে সকলের ক্ষণিকের জন্য ফিরে তাকালো। এখানে বিবাহিত বেশ কয়েকজনই রয়েছেন। কায়সান সামান্য মাথা কাত করে তাকালো, তারপর মুচকি হেসে বলল, সো সুইট, প্লিজ সিট ডাউন। ইরাম বসে পড়ল। কায়সান সোজা হয়ে পরনের প্যান্টের পকেটে 2 হাত গুজে সকলের উদ্দেশ্যে বলল, তো স্টুডেন্টস, চলুন শুরু করা যাক। প্রথমে ইন্ট্রোডাকশন। ফ্রিল্যান্সিং আসলে কি জিনিস, কেন আমাদের দেশে বর্তমানে এটার এত ডিমান্ড, কিভাবে এআই এর ফলে ধীরে ধীরে এই সেক্টরও প্রভাবিত হতে শুরু করছে, আজ আমরা সবকিছুই বিস্তারিতভাবে আলোচনা করব। তার সঙ্গে কোনো ওয়েবসাইট ব্যবহার করে আমরা ক্লায়েন্ট রিচ করতে পারি, কিভাবে পেমেন্ট রিসিভ করতে পারি, সবকিছুর একটা বেসিক ধারণা আজকের ক্লাসের বিষয়বস্তু। কায়সান পড়ানো শুরু করতেই ইরাম সম্পূর্ণ ডুবে গেল ক্লাসের মাঝে। বেশ মনোযোগ দিয়ে সবকিছু শুনলো, কাজ করা শিখলো, কিভাবে কোন ফাংশন ব্যবহার করতে হয় তার ধারণা নিল। কায়সানের পর আরো একজন ক্লাস নিল। সব মিলিয়ে ক্লাস শেষ হতে হতে 4টার বেশি বেজে গেল। ছুটি হওয়ার সাথে সাথেই চট জলদি বাইরের দিকে হাঁটা দিল ইরাম। হাতে বেশ কিছু কাগজ তার, এইসব হোমওয়ার্ক। বাড়ি গিয়ে কাজ করে পরের দিন আবার তৈরি করে এনে জমা দিতে হবে। ক্লাসের মাঝে বিশেষ খেয়াল না থাকলেও
এখন ইজনের কথা মাথায় ঢুকে গিয়েছে তার। কে জানে বাচ্চাটা কেমন আছে। তাকে ছাড়া প্রায় ছুটতে ছুটতেই সে বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ডাকটা ভেসে এলো, ইরম। ইরম থমকে গেল, ঘুরে তাকালো পেছনে। ভীষণ অবাক হয়ে দেখলো কায়সার লুশদি এগিয়ে আসছে তার দিকে। মিস্টার লুশদি, খানিকটা দ্বিধান্বিত কণ্ঠে বলল ইরম। কায়সান হুট করে এমনভাবে তার নাম ধরে ডেকেছে যে সে বিস্মিত হয়ে পড়েছে। তার মুখোমুখি এসে থামলো কায়সান। ঠোঁটে মোলায়েম হাসি মেখে বলল, খুব বিরক্ত করছি? জি না না, আপনি কি কিছু বলতে চান? ক্লাসে কিছু ভুল করেছি আমি আজ? আপনি আমায় এখনো চিনতে পারেননি, তাই না? এই প্রশ্নের পর এরা নিশ্চিতভাবে আরেক দফায় অনুভব করলো কায়সানকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারল না। বিব্রত বোধ করলো সে। আমাদের পূর্ব পরিচয় থেকে থাকলে দুঃখিত মিস্টার রুশদি, আমি আসলে মনে করতে পারছি না। মনে করতে পারার কথাও নাই। সিএসের বিকাল 3টার ব্যাচ, সাইকেল রাইড, কামরুল মামার টঙের আড্ডা, সঙ্গে ছোট সিঙ্গারের আসর, অনেক বছর আগেকার কথা আজ শুধু স্মৃতি হয়ে রয়ে গিয়েছে। ইরমের চোখ জোড়া প্রসারিত হয়ে উঠল। মস্তিষ্ক ধীরে ধীরে স্মরণ করতে লাগলো বহু পুরাতন ধুলো জমা স্মৃতিগুলোকে। ক্লাস 6 কি 7 কাহিনী। গণিতের প্রাইভেট পড়া হতো সিএস স্যারের কাছে। তার বিকালের ব্যাচে 10 জন শিক্ষার্থী ছিল, কায়সান তাদের একজন। প্রায় 4-5 বছর একসাথে টিউশন পড়তে পড়তে তারা সবাই যেন বন্ধুর চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিল। ছেলেদের সবার সাইকেল ছিল, সেই সাইকেলে মেয়েদের চাপিয়ে তারা রেস খেলতো। সপ্তাহের পকেট মানি মিলিয়ে মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে যাওয়া হতো। আর প্রায় কাউকে না কাউকে ভেঙে কামরুল মামার দোকানে চা সিঙ্গারা খাওয়া তো ছিল তাদের নিত্যদিনের ব্যাপার। এতটাই দৃঢ় বন্ধন ছিল তাদের মাঝে যে স্কুলের চেয়েও প্রাইভেটের ওই 2 ঘন্টা সময়ের জন্য এরা মুখেই থাকতো। সেই লাজুক ছেলে কায়সান, যার সাইকেলের পেছনে বসে তার নিত্য রেস করা হতো, সেই কায়সানকেই ভুলে গিয়েছে বলে এরম খানিক লজ্জা পেল। সরি, আসলে আমি ভুলেই গিয়েছিলাম। আপনাকে দেখে আমার মনে হয়েছিল আগেও কোথাও দেখেছি, কিন্তু ঠিক হিসাব মিলে উঠতে পারছিলাম না। কতটা বদলে গিয়েছেন। চোখ পিটপিট করলো এরম। না চাইতেও কায়সানকে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। লাজুক লজ্জাবতী পাতার মতন সেকেন্ডে সেকেন্ডে নিতে যাওয়া ছেলেটি প্রায় 6 ফুট উচ্চতার অধিকারী আছে। শরীরে কোনো মেদ নেই, পাতলা গরম, চশমার আড়ালে সুচারু চাহনি, নিজেকে দেখানোর ভঙ্গিমাও আত্মবিশ্বাসী। যে ছেলে স্যার পড়া জিজ্ঞেস করলে পাড়া সত্ত্বেও তোতাতে থাকতো, সেই ছেলেই আজ এতগুলো মানুষের সামনে দেয় প্রভাব নিয়ে কথা বলে যায়। অবাক তো হওয়াই উচিত। এরমের কথা শুনে একটুখানি হাসলো কায়সান, ঝুঁকে এসে জানালো, ইটস টোটালি ফাইন। আপনি আমাকে মনে না রাখলেও স্মরণ করতে পেরেছেন, এটাই তো সৌভাগ্য। তা বলুন, কেমন আছেন? অজান্তেই করিডোর ধরে ধীরে ধীরে পাশাপাশি হাঁটতে শুরু করলো ইরম এবং কায়সান। আমি তো ভালোই আছি। আপনাকে দেখে কেন যেন দ্বিগুণ ভালো হয়ে গেলাম। কেন কেন? এই যে আমাদের লজ্জাপতি আজ সিংহ পুরুষ, আপনার পরিবর্তনের রহস্য কি? খিলখিল করে শব্দ তুলে হাসলো কায়সান। যদিও দুজনের মাত্র মিনিট খানেকের আগেই নতুন করে পরিচয়, তবু মনে হচ্ছে যেন তারা সেই ছোটবেলার বন্ধুই রয়ে গিয়েছে আজও। কায়সান মাথা কাত করে এক নজর ইরমকে দেখে বলল, একই প্রশ্ন আমিও আপনাকে করতে পারি। সেই চঞ্চল আমচোর লিচুচোল ফিমেল মাস্তান মেয়েটা আজ এত ভদ্র শান্ত যে, এই পরিবর্তনের রহস্য? ইরম খানিক মলিন হাসলো। সব পরিবর্তন সুখকর নয়, সময়ের সাথে সব বদলে যায়। আমি সময়ের সাথেই তো চলি, বাইরে যেতে পারি না। ছেলের নাম কি রেখেছেন? কথা বলার বিষয়বস্তু দুঃখকর হয়ে উঠেছে দেখে বিষয় পাল্টালো কায়সান। ইরম তাতে খুশি হলো, মৃদু হাসি নিয়ে বলল, ইজন। ইরম ইজন, মাশাল্লাহ, কি চমৎকার। কত বয়স পুচকুটার? আই ক্যান অলরেডি পিকচার হিম, আ ভেরি বিউটিফুল সোল লাইক ইউ। 4.5 মাস। বাইরের দিকে চলে এসেছে ইরম প্রায়। ঘুরে দাঁড়িয়ে সরাসরি কায়সানের দিকে তাকালো সেবার। অনেক হয়েছে আমার কথা, আপনার কি খবর? আজকাল মিলিয়ন সাবস্ক্রাইবারে ইউটিউব চালানো আর কম্পিউটার কোর্স করানো ছাড়া আর কি করছেন? পরিবার সবার কি অবস্থা? আন্টি ভালো আছেন? কায়সানের হাসিটাই হালকা ফাটা পড়লো। মাথা হেলিয়ে সে বলল, গত বছর আম্মু। শেষ করতে পারলো না কায়সান। এরম একটা ঠোক দিল। দুঃখিত হয়ে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি খুব সরি। কায়সান মাথা নাড়ল, ব্যাপার না, সবাইকে একদিন চলে যেতে হয়। কেউ আগে যায়, কেউ বা পরে। ইতিমধ্যে বাইরে এসে পড়েছে তারা, অথচ কায়সান যাচ্ছে না।
ইরামও কথোপকথনে নিযুক্ত। সিঁড়ি বেয়ে নামতে নামতে কাইসান জিজ্ঞেস করলো, আপনার কি খবর? বিয়ের পর সংসারে বিজি হয়ে গিয়েছেন? নাচটা আজকাল করা হয়? এরম থমকে গেল। তার শরীর বরফের মতন জমে গেল বুঝি। বেশ অনেকটা সময় সে কোনো উত্তরই করতে পারল না। ব্যাগের হাতলে আঙুল চেপে ফেলল। কাইসান তার সব প্রতিক্রিয়া খুঁটিয়ে খুঁটিয়ে খেয়াল করলো। পরক্ষণে একটি হাত বাড়িয়ে ইরামের কাঁধে তুলে দেওয়া ওনার একটা অংশ নিজের মুঠোয় নিয়ে এলিয়ে দিয়ে বলল, মানুষ মরে যায়, মৃত্যু মানুষের ধর্ম, কিন্তু স্বপ্নের কখনো মরণ হয় না, তাকে শুধু খুঁজে নিতে হয়। ইরাম কোনো কথা বলতে পারল না। বিকেলের মিষ্টি আলোর মাঝে দাঁড়িয়ে নিষ্পলক চেয়ে এলো কায়সানের শ্যামলা মুখ পানে। বৌদি, আপনার ক্লাস শেষ? হঠাৎ করে ভেসে আসে প্রশ্নটায় ইরাম চমকে উঠল। সে এবং কায়সান উভয়ে ফিরে তাকালো। কিছু দূরে পার্ক করে রাখা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে অনুরাগ। ঠোঁটে মৃদু হাসি, পরনে স্যুট প্যান্ট এবং টাই। বোঝা যাচ্ছে নিজের কাজের জায়গা থেকে এসেছে। অনুরাগ, তুমি? অনুরাগ কাছে এগিয়ে এলো। এক নজর কায়সানকে দেখে শেষমেশ পুনরায় ইরামের দিকে ফিরে জানালো, জি, আপনাকে বাড়ি পৌঁছে দিতে এসেছি, চলুন আমার সাথে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো ইরাম। দুপুরে আফনান দিয়ে গেল, এখন অনুরাগ নিয়ে যাচ্ছে। কি অদ্ভুত! তার পেছনে কতজন লোক লাগানো হয়েছে, আশ্চর্য। কায়সান ইরামকে বলল, ওকে, আমার 5 মিনিট পরে আরেকটা ক্লাস আছে, আমি তবে যাচ্ছি ইরাম, আগামীকাল দেখা হবে। ইরাম মাথা দোলালো। কায়সান আর দাঁড়ালো না, লম্বা লম্বা পা ফেলে হেঁটে চলে গেল। অনুরাগের সঙ্গে গায়ের দিকে এগোতে এগোতে ইরাম জিজ্ঞেস করলো, তোমাদের বন্ধুদের আজ কোনো কাজ বাজ নেই? সবাই সবকিছু ছেড়ে হঠাৎ আমার বডি গার্ড দিয়ে শুরু করেছো কেন? ইরামকে গাড়ির ভেতর তুলে দিই অনুরাগ চোখ নাচিয়ে একটা কথাই বলল, বস আর নির্দেশ। তোমাদের বসটি কি মিস্টার চ্যারাগালি ওরফে গেঞ্জি সর্দার? অনুরাগ ইরামের প্রশ্নের উত্তর করলো না, হাসতে হাসতে সিটে উঠে বসলো। রাস্তার অপর পাশের গাড়িতে বসে আছে সাইবার। এই গাড়িটা তার নিজের নয়, ভাড়ায় নিয়েছে। জানালার 70% টিন থাকায় বাইরে থেকে দেখা যায় না ভেতরে কে আছে। গত প্রায় 2.5 ঘন্টা যাবৎ সে এখানেই অবস্থান করছে। ইরাম যখন ক্লাসে ঢুকলো তখনই শুধুমাত্র সে বেরিয়ে আশেপাশে ঘুরে বেরিয়েছে। আবার 4টে বাজে আগে ফিরে এসে গাড়ির ভেতর বসেছিল। কায়সানের সঙ্গে ইরামের বেরিয়ে আসা এবং কথোপকথনের ঘটনাটা সে অদূর থেকে স্পষ্ট দেখেছে। এখন বসে বসে দেখলো অনুরাগ ইরামকে গাড়িতে তুলে দিল। বাড়ির গাড়িটা রাস্তা দিয়ে যখন এগোতে শুরু করলো তখন সাইবানও নিজের গাড়ি নিয়ে বেশ লম্বা একটা দূরত্ব রেখে গাড়িটাকে অনুসরণ করে গেল। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে পড়লো সে। তার চোখ জোড়া তীক্ষ্ণ হয়ে উঠলো। কায়সানের চেহারাটা ভাসলো তার চেহারায়। অতঃপর হুট করে গাড়ির স্টিয়ারিং এ একটা ঘষি বসিয়ে দিল সে। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বেডরুমে এলো ইরাম। সাইকা আবার নিজের চেম্বারে ফিরে গিয়েছে। সুগন্ধা ইজানকে নিয়ে এসেছে। ছোট্ট একটা বিছানায় শুয়ে একটা বেলুন দিয়ে নিজে নিজেই খেলছে। ইরাম ছেলের কাছে এলো, তাকে কোলে নিয়ে গালে চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা আমার কুচুপু, তোমাকে আম্মু কত মিস করেছে জানো তুমি? আই। ইরামের গালে গাল ঘষতে লাগলো ইসান। হাসলো ইরাম। ছেলের সমস্ত চেহারায় চুমুর বর্ষণ ঘটিয়ে দিতে দিতে বলে গেল, ফুফির সাথে লক্ষ্মী হয়েছিলে, একটু দুষ্টুমি করনি তো? ফুফিকে জ্বালাওনি তো? নই না, এই তো আমার বাবাটা, আমার জাদুটা, আমার লক্ষ্মীটা, আম্মু তোমাকে কত ভালোবাসে। ইজান মায়ের কাঁধে লিপ্টে রইল একেবারে। ইরাম ছেলেকে নিয়ে বেশ খানিক আদরের সময় কাটালো। যেন যে সময়টা সে কাছে ছিল না সেই সময়টুকু বসিয়ে নিল। তারপর ইজানকে বিছানায় রেখে উঠে দাঁড়ালো সে। আজকে গোসো গোসো করবো আমরা, গরম পানি দিয়ে। ইজান সোনা গোসো করবে তাই না? আই কই? গোসলের কথা শুনে ইজান লাফিয়ে উঠল। এই একটা মাত্র সময় যখন সে পানির কাছাকাছি থাকতে পারে। পানি তার সবচেয়ে প্রিয় খেলনা, এতটাই যে গোসল শব্দটা শুনলেই এখন উত্তেজিত হয়ে পড়ে। ছেলে আচরণ দেখে মনে মনে বেশ আনন্দিত হলো ইরাম। টেবিলের কাছে সরে এসে দাঁড়ালো। এখানে ইজানের শুকনো পোশাক ভর্তি বাস্কেটটা রাখে সে। তবে আজ হতবাক হয়ে খেয়াল করলো বাস্কেটটা নির্দিষ্ট জায়গায় নেই। মাথা কাত করে এদিক সেদিক তাকালো। বারান্দায় কিংবা কোথাও ঝুলানো কোনো কাপড়ও অবশিষ্ট নেই। ব্যাপার কি? বাস্কেট গেল কোথায়?
অন্য কোথাও রেখেছে বলে তো মনে পড়ে না। এই তো সকালেই শুকাতে দেয়া কাপড়গুলো এনে বাস্কেটে ভাঁজ করে রাখলো সে। তন্ন তন্ন করে গোটা রুম খোঁজা হয়ে গেল ইরামের, কিন্তু কোথাও সে বাস্কেট খুঁজে পেল না। এদিকে ইজন অধৈর্য হয়ে উঠেছে, ছোট্ট ছোট্ট হাত পা ছুড়ে গুঙিয়ে যাচ্ছে, যেন জননীকে তাড়া দিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ ভেবেও কুল কেনারা করতে না পেরে এরম শেষমেশ সুগন্ধাকে ডেকে জিজ্ঞেস করার কথা ভাবলো। ঠিক যে মুহূর্তে সে ডাকতে গেল তখনই তার চোখ পড়লো ওপরের দিকে। রুমটার ইন্টেরিয়র খুবই আধুনিক, তাই দেয়ালের একদম উপরে কিছু বক্স ক্যাবিনেট দেয়া হয়েছে, ভারী এবং প্রয়োজনীয় কিছু, যা বছরে একবার দুবার ব্যবহার হয় গুছিয়ে তুলে রাখার জন্য। সেই ক্যাবিনেটগুলোর উপরে তাকের মতন ফাঁকা জায়গা আছে। সেই তাকের উপরে ইজনের বাস্কেটটা। হতভম্ব হয়ে গেল ইরম। এই বাস্কেটের কি হাত পা গজিয়েছে? ওই উপরে উঠলো কিভাবে? এখানে সেখানে পড়ে থাকলে সে মেনে নিত, কিন্তু এত উপরে আছে যে ইরম সোফায় উঠে দাঁড়ালেও নাগাল পাবে না। সে কি ঘুমের ঘরে কোলা ব্যাঙের মতন লাফ দিয়ে বাস্কেট উপরে রেখেছে? অসম্ভব। এই নিশ্চয়ই অন্য কারো কাজ, যে কাজ সুগন্ধা, সামিয়া, সারিকা কেউই করবে না। কারো প্রশ্নই আসে না। কেউ অত উঁচুতে নাগাল পাবে না। ঠিক এমন মুহূর্তেই রুমে ঢুকলো সাইবান। ইনামের দিকে তাকালো না অতি, আপন মনে হেলে দুলে হাঁটতে হাঁটতে ক্লোজেটের কাছে গিয়ে দাঁড়ালো। ড্রয়ার খুলে এমন ভাবে কিছু খুঁজতে লাগলো যেন এখানে থাকতে বয়ে গিয়েছে তার, বেরিয়ে যেতে পারলে মঙ্গল। ইনাম এক নজর সাইবানের দিকে তাকালো, পরক্ষণে বাস্কেটের দিকে। বুঝতে আর কিছু বাকি রইল না তার। আলাদিন, বাস্কেটটা একটু নামিয়ে দাও না। এই একটা বাক্য শোনার আশায় একজনের কান পৌঁছে যাচ্ছে, সেটা তার খুব ভালো করেই জানা। সেদিনের ঝগড়ার পর থেকে সাইবান এখন পর্যন্ত তার সাথে একটা কথা পর্যন্ত বলেনি নিজে থেকে। সেক্ষেত্রে ইরামকে দিয়ে কথোপকথন শুরুয়ের যে ভালো কোনো পন্থা হয় না। হুট করে শয়তানি ভর করলো ইরামের মাথায়, শাড়ির আঁচল টেনে কোমরে গুজল সে। গাছের ডালের খেলোয়াড় কি বুঝবে পাতার খেলোয়াড়ের কামাল? ইচ্ছাকৃত ভাবে খানিকটা জোরেই উচ্চারণ করলো ইরাম। সাইবান কান খাড়া করে স্পষ্ট শুনল। দ্বিধাগ্রস্ত হয়ে পেছনে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। ইরাম টেনে একটা চেয়ার রেখেছে তাকের নিচে, সেটার ওপর আবার একটা টুল। সেই টুলের ওপর দুটো শক্তপোক্ত কাঠের মোটা বক্স। তরতর করে উঠে গেল সে উপরে। এক পাশে দেয়ালের থামে ভর দিয়ে ভারসাম্য রেখে অপর হাতটা তুলে ছুঁয়ে দিল বাস্কেটের ঝুলে থাকা হাতলটা। সাইবানের চোয়াল ঝুলে পড়লো। হাঁ করে তাকিয়ে রইল সে দৃশ্যপটে। একটা হ্যাচকা টান মারল ইরাম। বাস্কেটটা স্লাইড করে একেবারে তার হাতের মাঝে এসে পড়লো। সেটাকে ওপর থেকে মেঝেতে ছুঁড়ে রেখে নিজের ভঙ্গিতে হাত ছাড়লো ইরাম। একটু চালাক না হলে দুনিয়াতে টেকা মুশকিল। সেই সাইবানের দিকে তাকালো সে। ছেলেটার মুখ মহাবিস্মিত, আতঙ্কিত, ব্যর্থ, পরাজিত, জর্জরিত। ক্লোজেটের দরজায় পিঠ থেকে পরাজিত সৈনিকের ভঙ্গিতে শীত দ্বারা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল সাইমন, যেন কেউ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ময়লার বদলে তার সবটুকু আত্মার শক্তি শাসন করে নিয়েছে। বান্দরেছি বান্দরনি, সাইমন ফিস ফিস করে উচ্চারণ করলো। এরম স্পষ্ট শুনতে পেল। আপন মনে বিজয়ের হাসি হাসলো সে। ধীরে ধীরে সব থাপ ফিরে অবশেষে চেয়ারের ওপর এসে নেমে দাঁড়ালো। এতক্ষণ যাবৎ তত্তর করে সফল হয় আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে তার। বিনা চিন্তায় মেঝেতে পা রাখতে গিয়ে হঠাৎ করে একটা অঘটন ঘটিয়ে ফেলল সে। হাঁটুতে ধাক্কা খেয়ে চেয়ারের ওপরে বসানো টুল নড়ে ওঠায় এইরকম ভারসাম্য হারিয়ে ফেললো। সে দোলে উঠতেই চেয়ারটাও নড়ে উঠলো ভয়ানক ভাবে। এরমের পা হড়কে গেল। অদূর থেকে দৃশ্যটা দেখলো সাইবান। সবকিছু ফেলে তৎক্ষণাৎ বিদ্যুতের গতিতে এগিয়ে গেল সে। এক দীর্ঘ লাফে ইজানের ওপর দিয়ে বিছানা টোপকে অপর পাশে পৌঁছালো সে। খেয়ালও করলো না কত মুগ্ধতা নিয়ে বড় বড় চোখে প্লেন উড়ে যাওয়ার মতন করে পিতাকে উড়ে যেতে দেখে হাত তালি দিচ্ছে ইজান। ইরম অজান্তেই চিৎকার দিয়ে উঠল, আহ, ওহ ফাক! সাইবানের অস্ফুট কণ্ঠস্বর। ইরম চোখ বুজে ফেললো। বুঝতেও পারলো না কি হচ্ছে। শুধু মনে হলো ক্ষণিকের জন্য হাওয়ায় ভাসছে তার শরীর। তারপরেই পাথরের মতো শক্ত কিছু একটা সঙ্গে ধাক্কা লাগলো তার। একজোড়া শক্তিশালী বাহু জড়িয়ে গেল তার শরীর জুড়ে। তারপরে মেঝেতে ধপাস করে পড়লো সে কারো বুকের ওপর। এতটা জোরে আছড়ে পড়েছে দুজন যে ধপাস করে একটা শব্দ হলো, সঙ্গে চাপা গোগানি। এরম নড়চড় করে উঠলো। নিজের ঠোঁটের নিচে নরম কিছু একটির অস্তিত্ব টের পেল। ছট করে চোখ জুড়ে খুলে গেল তার। সঙ্গে সঙ্গে জমে গেল সে। তার ঠিক নিচেই সাইবান
বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে এমন ভাবে যেন বৈদ্যুতিক শক খেয়েছে। এরম বাকরোধ হয়ে আবিষ্কার করলো, হঠাৎ নড়ে ওঠে তো ঠোঁট জোড়া আলতোভাবে সাইবানের ঠোঁট ছুঁয়ে গেছে। বুঝতে পেরে তৎক্ষণাৎ মুখ দূরে সরিয়ে নিল সে। হাঁপাতে হাঁপাতে সাইবানের মুখের দিকে চেয়ে রইল। সরি, আমি ইচ্ছে করে করিনি। সাইবান রোবটের মতন পড়ে আছে, তো চোখ নড়ছে না, হাত পা শিথিল, মনে হয় যেন নিঃশ্বাস অব্দি নিচ্ছে না। হুট করে পুতুলের মতন হাত তুলে ইরমকে নিজের উপর থেকে সরিয়ে উঠে বসলো সাইবার। একটা শব্দ উচ্চারণ করলো না। নেশার ঘরে থাকলে মানুষ যেমন করে হেলে দুলে হাঁটে, তেমনি টলতে টলতে সাইবার রুমের বাইরে চলে এলো। উঠে দাঁড়িয়ে বুক চেপে ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ইরম। এইমাত্র কি হয়ে গেল এখানে? হৃদযন্ত্র থামছেই না তার, অস্বাভাবিকভাবে দৌড়াচ্ছে ঘোড়ার মতন। ঠিক সেকেন্ডের মাথায় ইরামের কানে আরেক দফায় ধপাস করে একটা শব্দ ভেসে এলো। তারপরে সুগন্ধের চিৎকার, আম্মা, ভাইজান সিঁড়ি দিয়া পিছলে পড়ে গেছে।